Welcome to Easy Medicine channel. Today I discuss a most important topic for nursing competitive exam, that is acid base imbalance. আমাদের নার্সিং ফাউন্ডেশন সাবজেক্টের এই অ্যাসিড বেস ইমব্যালেন্স টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাসিড বেস ইমব্যালেন্স টপিক থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এক দুটো কোয়েশ্চেন এসেই থাকে। তো চলো লেটস স্টার্ট। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে এই অ্যাসিড বেস ইমব্যালেন্সটা কী। অ্যাসিড বেস ইমব্যালেন্স ওয়ার্ড থেকেই বোঝা যাচ্ছে যখন আমাদের বডিতে অ্যাসিড বেস দুটো ইকুইলিব্রিয়ামে না থাকে বা ব্যালেন্সে না থাকে তখনই তাকে বলা হচ্ছে অ্যাসিড বেস ইমব্যালেন্স। কিন্তু আমাদের জানতে হবে এই অ্যাসিড আর বেস কী। অ্যাসিড বলতেই বা আমরা কী বুঝি, বা বেস বলতেই আমরা কী বুঝি, বা কখন আমাদের অ্যাসিড ইনক্রিজ করছে, বা কিভাবে আমরা বুঝবো আমাদের অ্যাসিড বেস ইনক্রিজ করছে। তাহলে যদি যখন আমাদের বডিতে H+ আয়ন ইনক্রিজ করে এবং CO2 কার্বন ডাই অক্সাইড ইনক্রিজ করে তখন আমাদের বডিতে অ্যাসিড ইনক্রিজ করছে। আবার যখন আমাদের বডিতে HCO3 বাইকার্বনেট আয়ন ইনক্রিজ করছে মানে আমাদের বডিতে বেস ইনক্রিজ করছে। আর এই অ্যাসিড যখন আমাদের বডিতে মিন্স ব্লাডে অ্যাসিড ইনক্রিজ করে বা H+ আয়ন কার্বন ডাই অক্সাইড ইনক্রিজ করে তখন তাকে বলা হয় অ্যাসিডোসিস। আবার যখন আমাদের ব্লাডে HCO3- বাইকার্বনেট আয়ন ইনক্রিজ করে তখন বলা হয় বেস ইনক্রিজ করেছে, আর সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যালকালোসিস। এবার আমাদের জানতে হবে আমরা কিভাবে বুঝবো যে আমাদের অ্যাসিডোসিস হয়েছে না অ্যালকালোসিস হয়েছে। আমাদের এই অ্যাসিড বেস ইমব্যালেন্স এর একটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে পিএইচ। ব্লাডের পিএইচ কতটা সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাসিডোসিস হয়েছে বা অ্যালকালোসিস হয়েছে। পিএইচটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ফর অ্যাসিড বেস ইমব্যালেন্স। এই পিএইচ এর ভ্যালু থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাসিডোসিস হয়েছে না অ্যালকালোসিস হয়েছে। তাহলে পিএইচ এর নর্মাল ভ্যালু হচ্ছে 7.35 টু 7.45। তাহলে যখন আমরা ব্লাডের পিএইচ 7.35 থেকে 7.45 পেয়ে থাকি মানে আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সে আছে। কিন্তু যখন আমাদের পিএইচ ডিক্রিজ করে লেস দ্যান 7.35 দ্যাটস মিন অ্যাসিডোসিস ইজ অকার। আবার যখন আমাদের ব্লাডের পিএইচ ইনক্রিজ করে গ্রেটার দ্যান 7.45 ইটস মিন অ্যালকালোসিস। এত কিছু ইমব্যালেন্স জানার আমাদের আগে জানতে হবে কিভাবে আমাদের বডিতে অ্যাসিড আর বেস ব্যালেন্সে থাকে, বাই হুইচ মেকানিজম। তাহলে চলো আমরা জেনে নিই কীভাবে আমাদের বডিতে অ্যাসিড বেস ব্যালেন্সে থাকে। আমাদের বডিতে সেল মেটাবলিজমের কারণে কনস্ট্যান্টলি CO2 প্রডিউস হয়, আর এই CO2 ব্লাডে এক্সক্রিট হয়। ব্লাডে এই CO2 আবার H2O সাথে যুক্ত হয়ে H2CO3 প্রডিউস করে, আর এই H2CO3 ডিসোসিয়েট হয়ে HCO3- প্রডিউস করে। এইভাবে আমাদের ব্লাডে অ্যাসিড বেসের একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়। কিন্তু এই যে আমাদের ব্লাডে এই ইকুইলিব্রিয়াম অ্যাসিড বেসের যে ইকুইলিব্রিয়াম তৈরি হলো সেটা নর্মাল কোনো ওয়েতে হয় না। এই আমাদের সেল দিস ইকুইলিব্রিয়াম অ্যাচিভড বাই টু মেকানিজম অর টু ওয়ে। কীভাবে সেই ইকুইলিব্রিয়াম হয় চলো আমি ডিসকাস করি। তাহলে আমি বললাম যে এই অ্যাসিড বেস ব্যালেন্স আমাদের বডিতে ইজি ওয়েতে হয় না। কেন ইজি ওয়েতে হয় না? কারণ আমাদের বডিতে যে নর্মাল সেল মেটাবলিজম হয় সেই নর্মাল সেল মেটাবলিজমের কারণে আমাদের বডিতে প্রচুর পরিমাণে CO2 প্রডিউস হয়, আর এই CO2 ইনক্রিজ হচ্ছে মানে কি হচ্ছে আমাদের ব্লাডে বেশি পরিমাণে CO2 যাচ্ছে। ব্লাডে বেশি পরিমাণে CO2 যাচ্ছে মানে বেশি পরিমাণে H+ প্রডিউস হচ্ছে। বেশি পরিমাণে H+ প্রডিউস হচ্ছে মানে কি হচ্ছে অ্যাসিডোসিস। তাহলে কনস্ট্যান্টলি অ্যাসিডোসিস হতে থাকবে। কিন্তু এখানেই টুইস্টটা কি? ব্লাড অলওয়েজ ট্রাই টু কিপ পিএইচ ইন নর্মাল লিমিট। চলো তাহলে এবার জেনে নেওয়া যাক কীভাবে আমাদের বডিতে অ্যাসিড বেস ব্যালেন্সে থাকে। বাই কনস্ট্যান্টলি নর্মাল সেল মেটাবলিজম কি হচ্ছে ইনক্রিজ CO2 ইন আওয়ার বডি। তাহলে আমাদের বডিতে CO2 ইনক্রিজ করছে, আর যখন এই CO2 আমাদের বডিতে ইনক্রিজ করে মিন্স ইনক্রিজ CO2 ইন দ্য ব্লাড। কারণ কি আমাদের এই বডিতে যে CO2 প্রডিউস হচ্ছে সেই CO2 আমাদের ব্লাডে এক্সক্রিয়েটেড হয়। তার ফলে কি হচ্ছে আমাদের ব্লাডে CO2 ইনক্রিজ করছে। ব্লাডে CO2 ইনক্রিজ করছে মিন্স ইনক্রিজ H+ প্রোডাকশন ইন ব্লাড। ব্লাডের H+ প্রোডাকশন ইনক্রিজ করছে মানে কি হচ্ছে ব্লাডের পিএইচ ডিক্রিজ করছে, আর এই ব্লাডের পিএইচ ডিক্রিজ করছে তখন আমাদের এই ব্লাডে কিছু সেন্ট্রাল অ্যান্ড আর্টেরিয়াল কেমোরিসেপ্টর আছে সেগুলো উদ্দীপিত হচ্ছে, আর এই সেন্ট্রাল অ্যান্ড আর্টেরিয়াল কেমোরিসেপ্টর কি করছে লাঙে মেসেজ সেন্ড করছে। এর ফলে লাং ডিপ অ্যান্ড ফাস্ট ব্রিথ নিতে শুরু করছে। তাহলে কি বললাম
যখন আমাদের পিএইচ ডিক্রিজ করছে, সেন্ট্রাল অর আর্টেরিয়াল chemoreceptor send some signal into lung, then lung produce more deeper and faster breathing. মানে কি হচ্ছে, ব্লাডে পিএইচ বেড়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, ব্লাডে পিএইচ কমে যাচ্ছে, আর যখন ব্লাডে পিএইচ কমে যাচ্ছে, ব্লাডের মধ্যে যে সেন্ট্রাল আর্টেরিয়াল কেমোরিসেপ্টর থাকছে সেগুলো কিছু সিগন্যাল লাঙে পাঠাচ্ছে। এর ফলে কি হচ্ছে, লাংস বেশি পরিমাণে ডিপ অ্যান্ড ফাস্ট ব্রিথ নিচ্ছে। যখন কোনো পার্সনের ডিপ ফাস্ট ব্রিদিং হচ্ছে, মানে কি হচ্ছে, সেই পার্সন বেশি পরিমাণে CO2 এক্সহেল করছে, বেশি পরিমাণে CO2 তার বেরিয়ে যাচ্ছে। বেশি পরিমাণে CO2 বেরিয়ে যাচ্ছে মানে কি হচ্ছে, H+ আয়ন ব্লাডে কি করছে, ডিক্রিজ করছে। এইভাবে কি হচ্ছে, আমাদের পিএইচ নর্মাল লিমিটে আসছে। তাহলে আমি কি বললাম, আমাদের বডিতে কনস্ট্যান্টলি সেল মেটাবলিজমের কারণে CO2 বেশি পরিমাণে ইনক্রিজ হচ্ছে। CO2 যখন আমাদের বডিতে বেশি পরিমাণে তৈরি হচ্ছে, মানে CO2 বেশি পরিমাণে ব্লাডে আসছে। বেশি পরিমাণে CO2 ব্লাডে আসছে মানে H+ প্রোডাকশন ব্লাডে বেশি পরিমাণে হচ্ছে। H+ মানে অ্যাসিড ব্লাডে বেশি হয়ে যাচ্ছে, মানে পিএইচ কমে যাচ্ছে। আর এই পিএইচটাই হচ্ছে আমাদের পিএইচ কমে যাচ্ছে। আর যখন ব্লাডের মধ্যে পিএইচ কমে যাচ্ছে, ব্লাডে কিছু রিসেপ্টর থাকে, কেমোরিসেপ্টর, সেগুলো আমাদের লাঙে সিগন্যাল পাঠাচ্ছে। লাঙে সিগন্যাল পাঠানোর ফলে লাং কি করছে, ডিপ অ্যান্ড ফাস্ট ব্রিদিং প্রডিউস করছে। আর যদি কোনো পার্সনের ডিপ ফাস্ট ব্রিদিং হতে থাকে, মানে সে কি হচ্ছে, সে বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আর বেশি পরিমাণে CO2 এক্সহেল হচ্ছে, মানে CO2 বেরিয়ে যাচ্ছে। তাহলে CO2 পরিমাণ কমে যাচ্ছে, CO2 পরিমাণ কমে যাচ্ছে মানে H+ প্রোডাকশন কমে যাচ্ছে, H+ প্রোডাকশন কমে যাচ্ছে মানে কি হচ্ছে, তাহলে পিএইচ নরমাল লিমিটে চলে আসছে। এটা হচ্ছে একটা মেকানিজম। এখন আমি বলবো সেকেন্ড মেকানিজম। সেকেন্ডলি, আমাদের পিএইচ কিভাবে ব্যালেন্সে থাকে। পিএইচকে ব্যালেন্স রাখার জন্য কিডনি একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে। কিডনি কি করে, কিডনি আমাদের প্রয়োজন মতো পিএইচকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে। কিভাবে, কিডনি H+ আয়নকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়, আবার HCO3- বাইকার্বনেট আয়নকে ডিম্যান্ডের ওপর ভিত্তি করে রিঅবজার্ভ করতে পারে। এইভাবে কিডনি কন্ট্রোল দ্য ব্লাড পিএইচ বাই অ্যাডজাস্টিং দ্য অ্যামাউন্ট অফ এক্সক্রিটেড H+ আয়ন থ্রু দ্য ইউরিন অ্যান্ড রিঅবজার্ভ বাইকার্বনেট আয়ন। আর এই বাইকার্বনেট আয়ন রিঅবজার্ভ হয় ইউরিন প্রোডাকশনের ফার্স্ট স্টেপে। এটা মূলত প্রক্সিমাল টিউবেলসে হয়ে থাকে। দিস আর দ্য প্রক্সিমাল টিউবেলস। এখানে কি হয়, এখানে আমাদের HCO3 বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্ব হয়। আর এই রিঅ্যাবজর্পশন ডিপেন্ড করে কিছু মেকানিজমের উপর। যখন ব্লাডে পিএইচ ইনক্রিজ করছে, মিন্স HCO3 আয়ন ইনক্রিজ ইন ব্লাড, তখন কি হচ্ছে, কিডনি ডিক্রিজ HCO3 রিঅ্যাবজর্পশন। অন্যদিকে কি হচ্ছে, যখন ব্লাডে পিএইচ ডিক্রিজ করছে, মিন্স ইনক্রিজ H+ আয়ন ইন ব্লাড, তখন কি হচ্ছে, কিডনি ইনক্রিজ HCO3 রিঅবজর্পশন। আর এই HCO3- রিঅবজার্ভ হয়ে ব্লাডে চলে আসে, গোজ ইনটু ব্লাড। অন্যদিকে ডিস্টাল টিউবেলসে H+ আয়নের ডিপ্লিশনের কারণে কালেক্টিং ডাক্টে নিউ HCO3- বাইকার্বনেট আয়ন প্রডিউসড হয়। আর এই নিউ যে বাইকার্বনেট আয়ন প্রডিউস হচ্ছে, সেটা কোথায় চলে যাচ্ছে, ব্লাডে। আর এই যে H+ আয়ন ডিপ্লিশনের কারণে কি হচ্ছে, H+ আয়ন লুমেনে গিয়ে সিক্রেট হচ্ছে। তাহলে এই H+ আয়ন লিউমেনে এসে ইউরিনারি বাফারের সাথে কম্বাইন্ড হচ্ছে, স্পেশালি ফসফেট অ্যান্ড অ্যামোনিয়া বাফার। আর এই H+ আয়ন ফসফেট অ্যামোনিয়া বাফারের সাথে কম্বাইন হয়ে ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করছে। এইভাবেই কিডনি আমাদের অ্যাসিড বেসকে ব্যালেন্সে রাখছে। তাহলে কিডনি মূলত দুটো ওয়েতে অ্যাসিড বেসকে ব্যালেন্সে রাখে। এক, রিঅ্যাবজর্পশন অফ HCO3- বাইকার্বনেট আয়ন, অ্যান্ড সেকেন্ড, এক্সক্রিয়েশন অফ H+ আয়ন থ্রু ইউরিন। তাহলে বাইকার্বনেট আয়ন রিঅবজর্পশন কিভাবে হচ্ছে, যখন বাইকার্বনেট আয়ন আমাদের কিডনিতে আসছে, বাইকার্বনেট আয়ন রিঅবজর্পশন মূলত প্রক্সিমাল টিউবেলসে হয়ে থাকে। এটা মূলত দুটো মেকানিজমের উপর ডিপেন্ড করে। যখন আমাদের ব্লাডে পিএইচ ডিক্রিজ করে, মিন্স H+ আয়ন ব্লাডে বেশি পরিমাণে আছে, তখন কি হচ্ছে, কিডনি ইনক্রিজ বাইকার্বনেট আয়ন রিঅবজর্পশন। আর এই বাইকার্বনেট আয়ন রিঅবজার্ভ হয়ে আবার ব্লাডে চলে যাচ্ছে, ফলে আমাদের পিএইচ নর্মাল লিমিটে ফিরে আসছে। অন্যদিকে যখন ব্লাডে পিএইচ ইনক্রিজ করেছে, মিন্স HCO3 ইনক্রিজ ইন দ্য ব্লাড, mean HCO3- bicarbonate ion increase in the blood, means H+ ion decrease in blood, so there is not need any HCO3 in the blood, so এই সময় কি হচ্ছে, প্রক্সিমাল টিউল ডিক্রিজ HCO3- or bicarbonate ion reabsorption। এইভাবেই প্রক্সিমাল টিউল অ্যাকর্ডিং টু ডিম্যান্ড রিঅ্যাবজর্পশন বাড়িয়ে কমিয়ে আমাদের পিএইচকে নিয়ন্ত্রণ করছে। সেকেন্ড মেকানিজম বলেছিলাম, এক্সক্রিয়েশন অফ H+ থ্রু দ্য ইউরিন।
যখন আমাদের ডিস্টাল টিউবুলসে H+ আয়ন ডিপ্লিশন হচ্ছে তখন কি হচ্ছে এই H+ আয়ন লুমেনে চলে আসছে, লুমেনে এসে ফসফেট অ্যামোনিয়াম বাফারের সাথে কম্বাইন হচ্ছে এবং সেটা ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েটেড হচ্ছে। অন্যদিকে যখন H+ আয়ন ডিস্টাল টিউবুলসে ডিপ্লিশন হচ্ছে তখন কালেক্টিং ডাক্টে HCO3- অর বাইকার্বনেট আয়ন প্রডিউস হচ্ছে, আর এইটা কি হচ্ছে এই নিউ বাইকার্বনেট আয়ন আবার ব্লাডে চলে যাচ্ছে। ব্লাডে যদি আবার বাইকার্বনেট আয়ন বেশি হয়ে যায় তখন কি হচ্ছে আবার এইদিকে রিঅবজর্পশন কমে যাচ্ছে। এভাবেই কিডনি অল টাইম পিএইচকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এতক্ষণ আমি ডিসকাস করলাম ব্লাডে অ্যাসিড বেস ব্যালেন্স কিভাবে হয় বা ব্লাড কিভাবে পিএইচ রেগুলেট করে। এখন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাব, দ্যাট ইজ অ্যাসিড বেস ইমব্যালেন্স। তাহলে প্রথমেই আমি বলেছি যখন অ্যাসিড বেড়ে যাচ্ছে বা H+CO2 বেড়ে যাচ্ছে তখন সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যাসিডোসিস, আর যখন HCO3- বাইকার্বনেট আয়ন বেড়ে যাচ্ছে মানে বেস বেড়ে যাচ্ছে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যালকালোসিস। অ্যাসিড বেস ইমব্যালেন্সকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা রেসপিরেটরি, একটা মেটাবলিক। And respiratory acidosis, respiratory acid base imbalance also divided in two, that are the respiratory acidosis and respiratory alkalosis. Metabolic also divided in two, that are the metabolic acidosis and metabolic alkalosis. এখন আমি একটার পর একটা ডেসক্রাইব করব। রেসপিরেটরি নাম থেকে বোঝা যাচ্ছে রেসপিরেটরি অ্যাসিড বেস ইমব্যালেন্স অকার when lungs can't function properly. প্রথমে আমরা জানব রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস কখন হয়? অ্যাসিডোসিস মানে আমরা জানি মোর অ্যামাউন্ট অফ H+ অ্যান্ড CO2 ইন ব্লাড। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস এই দুটো ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে যখন আমাদের লাং বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড এক্সক্রিয়েট করতে পারবে না, তার ফলে কী হবে আমাদের বেশি পরিমাণে CO2 ব্লাডে চলে আসবে, আর বেশি পরিমাণে CO2 ব্লাডে আসছে মানে কি হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে। তাহলে কখন আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে? লাং যখন প্রপারলি ফাংশন করবে না, যখন আমাদের লাংয়ের ফাংশন ক্যাপাসিটি কমে যাবে। এক্সাম্পল লো অ্যান্ড স্লো রেসপিরেটরি রেট। তাহলে লো অ্যান্ড স্লো রেসপিরেটরি রেট মিন্স লাংস আর উইক আর লাংস নট ফাংশনস প্রপারলি। অ্যানাদার এক্সাম্পল স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়াতে কি হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, ঘুমের টাইমে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, আর ঘুমের সময় এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে মানে কি ব্রিদিং প্রপারলি হচ্ছে না, ব্রিদিং প্রপারলি হচ্ছে না মানে কি CO2 ডিক্রিজ করছে। নেক্সট পোস্ট অপারেটিভ কন্ডিশন। পোস্ট অপারেটিভ কন্ডিশনে কি থাকে, অপারেশনের সময় পেশেন্টকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, অ্যানাস্থেশিয়া দেওয়ার ফলে পেশেন্ট অল টাইম স্লিপি থাকে, আর পেশেন্ট স্লিপি থাকে মানে সেই সময় রেসপিরেশন কম হয়, এর ফলে কি হচ্ছে পেশেন্টের কার্বন ডাই অক্সাইড এক্সক্রিয়েশন কমে যাচ্ছে, ফলে কার্বন ডাই অক্সাইড ব্লাডে বেশি পরিমাণে থাকে, ফলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে। আবার যখন পেশেন্ট CNS ডিপ্রেশন ড্রাগ ইনটেক করে লাইক ওপিওয়েডস, বেনজোডায়াজেপাইন অ্যান্ড অ্যালকোহল ইনটক্সিকেশন, এইসব কন্ডিশনে রেসপিরেশন স্লো অ্যান্ড লো হয়ে যায়, এর ফলে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমাদের বডি থেকে কম পরিমাণে এক্সক্রিয়েশন হয়। কার্বন ডাই অক্সাইড কম পরিমাণে এক্সক্রিয়েশন মানে কার্বন ডাই অক্সাইড ব্লাডে বেশি পরিমাণে থেকে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড ব্লাডে বেশি পরিমাণে থাকছে মানে কি হচ্ছে অ্যাসিডোসিস। নেক্সট যদি পেশেন্টের নিউমোনিয়া COPD থাকে তবেও সেই সব পেশেন্টের রেসপিরেশন রেট কি হয় ডিক্রিজ হয়, রেসপিরেশন ডিক্রিজ হচ্ছে, রেসপিরেশন স্লো হচ্ছে, তার ফলে কি হচ্ছে মোর অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য ব্লাড দ্যাটস লিড টু অ্যাসিডোসিস। এবার আমরা পড়বো রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যালকালোসিস মিন্স more amount of HCO3- or bicarbonate ion in blood. That means decrease H+ and CO2 in blood. And respiratory indicate when due to any malfunctions of lung when HCO3- or bicarbonate ion increase in blood or H+ or CO2 decrease in blood, that's called to respiratory alkalosis. So আমাদের বডিতে কখন H+ আয়ন এবং CO2 ডিক্রিজ হচ্ছে যখন পেশেন্ট ফার্স্ট রেসপিরেশন নিচ্ছে। এক্সাম্পল ফার্স্ট রেসপিরেটরি রেট, যখন পেশেন্ট এর রেসপিরেশন অনেক বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাইরে যাচ্ছে, এক্সহেল করছে, ফলে আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে, এই কারণে রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। সেকেন্ড প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক হলে কি হয় পেশেন্টের রেসপিরেশন বেড়ে যায়, আর সেমভাবে কি হচ্ছে মোর অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড এক্সেল, সো লেস অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন আওয়ার ব্লাড, ইটস লিড টু রেসপিরেটরি অ্যালকালোসিস। নেক্সট মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস মিন্স ইনক্রিজ H+ or CO2। তাহলে পেশেন্টের কখন মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে? এক্সাম্পল ডায়রিয়া। তাহলে পেশেন্টের যখন ডায়রিয়া হচ্ছে তখন HCO3- স্টুলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, তাহলে যখন HCO3- বেরিয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের ব্লাডে H+ আয়ন বেড়ে যাচ্ছে, দ্যাটস লিড টু মেটাবলিক অ্যাসিডোসিস। নেক্সট রেনাল ফেলিওর। রেনাল ফেলিওর মিন্স কিডনি আর নট ফাংশন ওয়েল, দ্যাটস লিড টু ডিক্রিজ ইউরিন প্রোডাকশন। And when the urine production is decreased means decrease H+ ion excretion.
And when the H plus ion excretion is decreased, means more amount of H plus ion in blood. That's lead to metabolic acidosis. Next, diabetic ketoacidosis. When patients suffer by diabetic ketoacidosis, means decreased insulin supply. And this decreased insulin supply leads to increased fat metabolism. And this increased fat metabolism lead excess accumulation of ketones and other ions, and that's lead to increased H plus ion in blood, and that's lead to metabolic acidosis. Next, I discuss metabolic alkalosis. Alkalosis means increase HCO3 minus ion in blood. তাহলে এই মেটাবলিক অ্যালকালোসিস কখন হচ্ছে? যখন পেশেন্ট ভমিটিং করছে। পেশেন্ট ভমিটিংয়ের মাধ্যমে H plus ion excretion হচ্ছে, and when H plus ion excreted means low H plus ion in blood, mean increase HCO3 bicarbonate ion in blood. That's lead to metabolic alkalosis. Other condition is NG suction. যখন এনজি টিউব সাকশন করা হয় তখন আমাদের অ্যাবডোমেন থেকে H plus ion বেরিয়ে যায়, means decrease H plus ion in blood. That's lead to increase HCO3 minus ion in blood, and that's lead to metabolic alkalosis. So আমি এখন ডিসকাস করলাম কোন কোন কন্ডিশনে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস হয়। এবার আমি ডিসকাস করব চেঞ্জেস অফ ল্যাবরেটরি ভ্যালু ইন অ্যাসিড বেস ইমব্যালেন্স। তার আগে আমাকে জানতে হবে নর্মাল আর্টেরিয়াল ব্লাড গ্যাস ভ্যালু। পিএইচ নর্মাল ভ্যালু, পিএইচ এর নর্মাল ভ্যালু 7.35 to 7.45. PaCO3 normal value 35 to 45 mmHg. HCO3 minus bicarbonate ion normal value 21 to 28 millimole per liter. PO2 that normal value is 80 to 100 mmHg. এবার আমরা জানবো চেঞ্জেস অফ ল্যাবরেটরি ভ্যালু ইন অ্যাসিড বেস ইমব্যালেন্স। রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস মিন্স decrease pH. Decrease pH means decrease H plus ion. Next, HCO3 minus অর্থাৎ bicarbonate. When the respiratory acidosis is occur, HCO3 minus are normal. Next, PCO3. PCO3 is increased. Next, PaO2. It's also decreased. Next, respiratory alkalosis. Alkalosis means increase pH. But in respiratory alkalosis, HCO3 bicarbonate ion is become normal, but PoCO3 decrease, and PaCO2 that are usually normal, but it depends on other condition. Next, metabolic acidosis. Acidosis means decrease pH, but in metabolic acidosis, HCO3 is also decrease, but PoCO3 usually normal, and PoCO2 usually normal, but it also depend other condition. Next, metabolic alkalosis. Alkalosis means increased pH, and HCO3 bicarbonate ion also increased, but PoCO3 usually normal, and PaO2 also usually normal, and but it also depend on other condition. এবার আমি ডিসকাস করব how I analyzing arterial blood gas value. How I analyzing arterial blood gas value. First, look the blood pH. If pH increase, that's lead to alkalosis. If pH decrease, that's lead to acidosis. Second, look PaCO2 value. If PaCO2 elevated or decrease, or if the PaCO2 value show opposite value of pH, that's mean it indicate respiratory acid base imbalance. But if the PaCO2 value not reflect an opposite relationship to pH, next look
HCO3 minus value. If HCO3 minus reflect a corresponding relationship with the pH, it's indicate metabolic imbalance. I think you all are understood how we analyzing the arterial blood gas value. ওকে, আজকের ভিডিও এইটুকুই। আই থিঙ্ক তোমাদের অ্যাসিড বেস ইমব্যালেন্স নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড share my channel.